তাড়াতাড়ি শেষ কর সোনা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। কথা দুধের গ্লাসে চুমুক দিয়ে বলল। তুমি ব্রেকফাস্ট করবে না ওরা? গর্বের হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। মেয়েটা ছোট হলে কি হবে, বড়দের নিয়ে তার চিন্তা শেষ নেই। অরা কথার গাল টিপে দিয়ে বলল, আমি অফিসে গিয়ে ব্রেকফাস্ট করব। কথা শোন, আজ কিন্তু আমি তোকে স্কুল থেকে পিক করতে যাব না। পায়েল আন্টি যাবে, লক্ষ্মী মেয়ের মতো তার সাথে চলে আসবে, ঠিক আছে? কথা হতাশ গলায় বলল, তুমি যাবে না কেন? আমার যে আজ অফিসে একটু জরুরি কাজ আছে সোনা, কাল থেকে আবারও পিক করতে যাব, প্রমিস। কথা হুমকির ভঙ্গিতে বলল। মনে থাকে জানো। কথা হুমকির ভঙ্গিতে বলল। অরা মিষ্টি একটা হাসি তার দিকে নিক্ষেপ করে বসার ঘরের দিকে তাকিয়ে ডাকলো। পায়েল। কথার গভর্নেন্স পায়েল বসার ঘর থেকে ছুটে এসে বলল, জি ম্যাম। কথাকে সাবধানে নিয়ে আসবেন, ড্রাইভারকে বলা আছে ঠিক সময় মতো বাড়িতে চলে আসবে। পায়েল তাকে আশ্বস্ত করে বলল। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম। পায়েল চলে যেতে আনমনে ওরা তাকালো দোতলায় আরশাদের ঘরের দিকে, যে ঘরটা কিছুদিন আগেও তাদের দুজনের ছিল। আজ সেটা আরশাদের একার। ঘরের দরজা বন্ধ, হয়তো এখনো ঘুম থেকে জেগে ওঠেনি সে। দীর্ঘশ্বাস ফেলে আরশাদের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো ওরা। ভাববে না সে আরশাদকে নিয়ে। রাগ আরশাদ হক একাই করতে পারে না, এবার সে দেখবে ওরা রাগ কতটা প্রখর হতে পারে। কথাকে নিয়ে বেরিয়ে গেল ওরা। আরশাদ এখনো ঘুমাচ্ছে না, এখনো জেগে রয়েছে। সারা রাত সে ঘুমায়নি। গত রাত থেকে যে কতগুলো সিগারেট খেয়েছে তার কোনো হিসাব নেই। আরশাদের হাতে এখনো জ্বলন্ত সিগারেট। সে বসে আছে ঘরের পূর্ব দিকে থাকা বিশাল সাদা সোফাটার উপরে। ঘরের বাতিগুলো সব নিভানো, ভারী পর্দাগুলো টেনে রাখা। পর্দার ফাঁক ফোকর দিয়ে আলো উকিঝুঁকি দিচ্ছে ঘরে। আলোর স্বল্পতাই তো স্বাভাবিক, ঘরটা যে ভরে গেছে অরার সঙ্গে তার করা দুর্ব্যবহারের ছায়। আবারও সিগারেটে লম্বা একটা টান দিল আরশাদ। ধোঁয়া ছাড়তেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। ধোঁয়াগুলো যেন আরশাদের চিন্তাভাবনার প্রতিচ্ছবি, অস্পষ্ট ঘোলাটে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, মনে হচ্ছে বুকের উপর কেউ ভারী পাথর চেপে ধরে রেখেছে। পাথর নয় অবশ্য, তার সন্দেহ অরার প্রতি করা অন্যায়ের ভার এটি। আরশাদ এখনো বিশ্বাস করতে পারছে না এত বড় একটা ভুল সে করে ফেলেছে। সে তো সন্দেহ করতে চায়নি অরাকে। অতীতে বিশ্বাসঘাতকতা থেকে পাওয়া ট্রমা তার এই অহেতুক সন্দেহের আগুনে যেন ঘি ঢালার কাজ করেছে। অরার মুখটা চোখের সামনে ভেসে উঠছে আরশাদের। সেদিন তার বলা প্রতিটা শব্দই যেন একটু একটু করে ভেঙে ফেলে মেয়েটাকে। অরার চোখ দুটোতে পরিষ্কার ফুটে উঠেছিল তার ভেতরকার ব্যথা। জীবনে কোনোদিনও এতটা বিধ্বস্ত হতে দেখেনি সে মেয়েটাকে। অরাকে কিনা তার কারণেই শেষমেশ বিধ্বস্ত হতে হলো। আরশাদ আঘাত করতে চায়নি অরাকে, কখনোই না। অতীতের মতো আবারও যন্ত্রণা পাবার আশঙ্কায় ডুবে গিয়েছিল সে। নিজেকে যন্ত্রণা থেকে বাঁচানোর ব্যাকুল চেষ্টায় কষ্ট দিয়ে ফেললো তার সব থেকে কাছের মানুষটাকে। ঘরটার দিকে ক্লান্ত দৃষ্টিতে চোখ বুলালো আরশাদ। এই ঘরটাতেই তো অরার সঙ্গে তার কত সুখস্মৃতি। অরার জ্বর হলে তাকে বুকের মাঝে আগলে রাখা, দুজনেই গভীর রাত পর্যন্ত জেগে টিভিতে সিনেমা দেখা, নীরবতার মাঝে বৃষ্টির শব্দ শোনা, সবগুলো স্মৃতি যেন জীবন্ত হয়ে ফুটে উঠল চোখের সামনে। যে ঘরটাতে একসময় স্বর্গসুখ খুঁজে পেত আরশাদ, সেই একই ঘরকে আজ মনে হচ্ছে একটা খাঁচা, যে খাঁচায় আরশাদ এবং তার যন্ত্রণাগুলো বন্দী। নিজের ভেতরকার অনুতাপে নিজেই একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছে সে। সিগারেট শেষ হয়ে গেছে, তবুও শেষাংশটুকু দুই আঙ্গুলের মাঝে শক্ত করে চেপে ধরল আরশাদ। যে মানুষটার চোখ দুটো সবসময় স্টারডমের চাকচিক্যে জ্বলজ্বল করে, তার চোখ দুটো আজ ম্লান হয়ে আছে। যে অন্ধকার তাকে ভয়াবহভাবে গ্রাস করে রেখেছে, সেই অন্ধকার যেন ফুটে উঠেছে ওই চোখ দুটোর মাঝে। তর্জনী কপালে চেপে ধরল আরশাদ। সে জানে তার ডিপ্রেশন আছে, বহুদিন ধরেই আছে। আজকাল ডিপ্রেশন শব্দটা বড্ড সস্তা হয়ে গেছে। পান থেকে চুন খুসলে ব্যবহৃত হয় শব্দটা। যারা সত্যিকার অর্থে ডিপ্রেশনের শিকার হয় শুধুমাত্র তারাই জানে এই ব্যাধি কতটা ভয়াবহ। ডিপ্রেশন থেকে কখনো বেরিয়ে আসার চেষ্টা করেনি আরশাদ, কারো কাছে সাহায্যও চায়নি। ভাবত তার সমস্যা একান্তই তার। এই সমস্যাগুলোর সমাধান করার সাধ্য পৃথিবীতে আর কারো নেই। আসলেই তো আরশাদকে ডিপ্রেশন থেকে উদ্ধারের সাধ্য তার নিজেরও ছিল না। নিজের অজান্তেই এই ভয়াবহতা থেকে তাকে বাঁচিয়েছে ওরা। অতীত ডিপ্রেশন থেকে পাওয়া ট্রমার কারণে সে ওরার সঙ্গে এতটা খারাপ আচরণ করে ফেলল আরশাদ। ফোনের রিংটোন বেজে উঠল। বিরক্ত ভঙ্গিতে সোফার সামনে থাকা টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিল আরশাদ। স্ক্রিনে ভেসে উঠেছে তার ম্যানেজার অয়নের নাম্বার। কারোর সঙ্গে কথা বলার মানসিকতায় আরশাদ নেই। কলটা তাই কেটে আবারও নতুন একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ বাদে নোটিফিকেশনের শব্দ কানে ভেসে এলো। আরশাদের একবার ইচ্ছে হলো ফোনটাকে আছাড় মেরে ফেলে দিতে। পৃথিবীর সবগুলো মানুষকে কেন আজই তাকে বিরক্ত করতে হবে। বিরক্ত হলেও কি যেন মনে করে ফোনটা হাতে নিল আরশাদ। অয়ন মেসেজ পাঠিয়েছে। স্যার, আজকের মিটিং দুপুর 2টায় শুরু হবে।
সঙ্গে সঙ্গে আরশাদের মনে পড়ে গেল আজকের অ্যানুয়াল মিটিংয়ের কথা। মনের মাঝে বয়ে চলা এই জোরালো ঝড়ের ধাক্কায় সে তো ভুলেই গিয়েছিল আজ অফিসে এত গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। এই মিটিংয়ে তার সর্বোচ্চ মনোযোগ দেওয়া প্রয়োজন। আজ সে কতটুকু মনোযোগ দিতে পারবে তা নিয়ে অবশ্য অগাধ সংশয় রয়েছে। অসুস্থতার অজুহাতে মিটিংটা ক্যান্সেল করতে ইচ্ছা করছে। সে যে একেবারে সুস্থ তা তো নয়। মানসিক অসুস্থতাও এক ধরনের অসুখ। মিটিংয়ে না যাওয়ার ইচ্ছাটাই তার মাঝে বেশি। মিটিংয়ে গেলেই তো অরার মুখোমুখি হতে হবে। অরার সামনে গিয়ে দাঁড়ানোর কোনো প্রকার সাহস কিংবা মনের জোর আরশাদের নেই। তার তো উচিত এই মুহূর্তে অরার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। সে চাইছেও তাই, তবে মন থেকে কোনো প্রকার জোর পাচ্ছে না। অরা কি পারবে কোনোদিনও তাকে ক্ষমা করে দিতে? নির্ঘাত পারবে না। হৃদয়টা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। আচ্ছা, তার প্রতি ওরা সকল ভালোবাসাটা কি উধাও হয়ে গেছে? আরশাদ নিজেই এর দোষেই কি হারিয়ে ফেললো তার সব থেকে মূল্যবান জিনিসটা? হাজারে দোনমনা শেষে অফিসে যাবে বলে ঠিক করলো আরশাদ। রূপকথার মতো এই জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু সেই করেছে, তাই সবটা আগের মতো তাকেই করে তুলতে হবে। অরার থেকে লুকিয়ে লুকিয়ে থেকে তা তো আর সম্ভব নয়। হট শাওয়ার নিয়ে সে অফিসের জন্য তৈরি হলো আরশাদ। সাদা শার্ট, কালো জিন্স আর কালো স্যুটে তাকে বরাবরের মতোই হ্যান্ডসাম লাগছে। নিখুঁত অভিনেতা বটে আরশাদ। নিজের ভিতর ফুটতে থাকা আগ্নেয়গিরির লাভা সুকৌশলে গোপন করে রাখছে। তাকে দেখে যেন বোঝার উপায় নেই তার ভেতরে সব তোলপাড় হয়ে যাচ্ছে। আরশাদ অফিসে পা রাখতে এক প্রকার হইচই পড়ে গেল। অফিসের বস এসেছে বলে কথা। মেন গেট থেকে লিফট পর্যন্ত বিভিন্ন টিমের স্টাফরা দাঁড়িয়ে আছে তাকে স্বাগত জানাবে বলে। বিরক্ত না হয়ে পারল না আরশাদ। সে কি অফিসে প্রথমবারের মতো আসছে নাকি? যেই আরশাদের সামনে পড়ছে সেই বিনীত ভঙ্গিতে বলছে, গুড আফটারনুন স্যার। তারকারা চাইলেই সকলের চোখের আড়ালে যেতে পারে না। সারা বছরই তাদের থাকতে হয় সাধারণ দর্শকের আগ্রহের কেন্দ্রে। মানুষের অ্যাটেনশন পেয়ে অভ্যস্ত আরশাদ, তবু আজ সকলের অহেতুক এই অ্যাটেনশন অসহ্যকর লাগছে। ইচ্ছে করছে অদৃশ্য হয়ে যেতে। ফাইন্যান্স টিমের প্রধান রিয়াদ সহ অন্যান্য টিমের প্রধানরা এসেছে আরশাদকে রিসিভ করে নিতে। এও এক বিরক্তি। আরশাদ এই অফিসে কম আসে বলে কি অফিসটা তার কাছে অজানা? সে খুব ভালো করেই জানে মিটিং হল কোথায়। তাকে আবার রিসিভ করে নিয়ে যেতে হবে কেন? পাঁচতলায় অফিসের বিশাল মিটিং রুম। কোম্পানির গুরুত্বপূর্ণ মিটিংগুলো এখানেই হয়ে থাকে। ঘরটির একটি দেয়াল জুড়ে প্রকাণ্ড 64 ইঞ্চির টিভি। মিটিংয়ের প্রজেক্টগুলো এই টিভিতে প্রদর্শন করা হয়। ঘরের পুরোটা জুড়েই বিশাল টেবিল এবং 18টা চেয়ার একের পর এক সাজানো। ঘরের ওপরের দেয়ালে চমৎকার আলোকসজ্জা। ঘরের ভেতর পা রাখতেই শীতল হাওয়া বয়ে গেল আরশাদের গা বেয়ে। টিভির সব থেকে কাছাকাছি চেয়ারটায় বসে আছে ওরা। বরাবরের মতোই অদ্ভুত সুন্দর লাগছে তাকে। এই শাড়িতে একরকম ভালো লাগে, আবার এখন সাদা শার্ট, হালকা মেরুন স্যুট আর কালো লেগিংসে আরেক রকম ভালো লাগছে। তবে ওরা যেন অদৃশ্য এক চাদরে নিজেকে আড়াল করে রেখেছে। তার চোখ দুটো আটকে সমানে থাকা ল্যাপটপের দিকে। আরশাদের উপস্থিতি কি সে টের পাচ্ছে না? পাচ্ছে তো বটেই। মিটিং রুমে উপস্থিত সকলেই তাকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে উঠেছে। অথচ কারোর সঙ্গেই কথা বলতে ইচ্ছে করছে না, কারোর প্রশ্নেরই জবাব দিতে ইচ্ছে করছে না। আরশাদ চাইছে শুধুমাত্র একবার, এক মুহূর্তের জন্য ওরা চোখ তুলে তাকাক তার দিকে। কিন্তু ওরা তাকালো না। আগের মতোই দৃষ্টি আটকে রাখলো ল্যাপটপে। আরশাদ গিয়ে বসলো ওরার মুখোমুখি থাকা চেয়ারে। এমন না যে সে ইচ্ছে করে। ওরা দৃষ্টি আকর্ষণের জন্য করলো এমনটা। অফিসের যে কোনো মিটিংয়ে ওরার মুখোমুখি বসাটাই তার অভ্যাস। মানুষ কি চাইলেই তার অভ্যাস ছেড়ে দিতে পারে? ওরা ঠিকই তার অভ্যাস ছেড়ে দিয়েছে। যে ওরা কদিন আগেও আরশাদের থেকে চোখ সরাতে পারতো না, সেই ওরাই আজ এক পলকের জন্য দেখতে চাইছে না তাকে। রূপকথার মতো জীবনটাকে নিজ হাতে ভেঙে চুরমার করে ফেললো আরশাদ। যে অসহনীয় কষ্ট সে ওরাকে দিয়েছে, সেই একই কষ্টে নিজেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিঃশ্বাস আটকে আসছে আরশাদের। আচ্ছা, ওরা কি তাকে ঘৃণা করে? মিটিং শুরু হলো। প্রথম 1 ঘন্টা কাটলো ফাইলপত্র ঘেটে। ফাইন্যান্সের রিয়াজ টিভিতে তার তৈরি করা প্রজেক্টের মাধ্যমে এবছরের ফাইনাল রিপোর্টটা বিশ্লেষণ করছে। আরশাদ বারবার চেষ্টা করছে তার কথাগুলোতে মন দিতে, কিছুতেই পারছে না। তার চোখ দুটো বারবার ফিরে যাচ্ছে ওরার দিকে। এখনও তার দিকে একটাবার তাকায়নি ওরা, আর চোখেও না। ওরা মন দিয়ে প্রজেক্ট দেখছে। তার চোখ দুটোর মাঝে বিচিত্র এক কঠোরতা, যে কঠোরতা অন্য কারো চোখে না পড়লেও এড়িয়ে যায়নি আরশাদের চোখ। ওরাকে দেখার মাঝে এতটাই ডুবেছিল যে সে প্রজেক্টের গুরুত্বপূর্ণ কিছু অংশে মনোযোগ দিতে পারেনি। রিয়াজের প্রেজেন্টেশনের মাঝে আরশাদ হঠাৎ বাধা সৃষ্টি করে বলল, সরি, ক্যান ইউ রিপিট দ্যাট? আরশাদ বেশ টের পাচ্ছে মিটিং হলে থাকা সবগুলো চোখ কয়েক মুহূর্তের জন্য হলে তার দিকে পড়েছে। সেসব চোখের প্রতি কোনো আগ্রহ নেই তার। তার ভেতরটায় প্রবল আলোড়ন সৃষ্টি করে ওরাও তার দিকে তাকালো। কতক্ষণের জন্য হবে? 1 সেকেন্ডের জন্য, কিংবা হয়তো তার থেকেও কম সময়ের জন্যে। ওরার আকস্মিক দৃষ্টিপাতে একেবারেই খুশি হতে পারল না আরশাদ, কারণ এই দৃষ্টি বিরক্তি এবং ঘৃণায় পরিপূর্ণ। অস্বাভাবিকভাবে ধড়ফড় করে আরশাদের হৃদয়টা। রিয়াজ বলা কথাগুলো এবারও তার মনোযোগ এড়িয়ে গেল।
আরশাদ প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সামলে স্বাভাবিক রেখে মিটিংয়ে মনোযোগ দিতে, কিন্তু কিছুতেই পারছে না। তার সকল মনোযোগ আটকে আছে তার বিপরীতে বসে থাকা মানুষটার দিকে। অরার অবহেলা একেবারেই অসহনীয় বলে মনে হচ্ছে তার কাছে। রিয়াজের প্রেজেন্টেশন শেষ হতে শুরু হলো ক্রিয়েটিভ টিমের প্রেজেন্টেশন। ক্রিয়েটিভ টিমের হেড জুথি তার প্রজেক্টের মাধ্যমে নতুন বছরের কোম্পানির যে ধরনের সিনেমায় বিনিয়োগ করা উচিত তার প্রস্তাবনা দিচ্ছে। সোশ্যাল ইস্যুর উপর ভিত্তি করে সিনেমা আমাদের দেশে নির্মাণ করা হয় না বললেই চলে। সোশ্যাল ইস্যুর উপর ভিত্তি করে যে সিনেমাগুলো তৈরি করা হয় তার সবগুলোর মধ্যেই সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে। এইসব সিনেমায় অনেকগুলো চরিত্র থাকে, সমাজকে বদলে দেওয়ার মতো একটা চিত্রনাট্য থাকে এবং সিনেমা শেষে প্রভাবশালী একটা বার্তা থাকে। কে ফিল্ম নতুন বছর এ ধরনের সিনেমায় বিনিয়োগ করতে চাচ্ছে। প্রাথমিক একটা বাজেটও পেশ করা হলো। জুথি বাজেটটা অরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাম আপনি স্যারকে বাজেটটা বুঝিয়ে বলুন প্লিজ। অরার চোখ মুখ দেখে মনে হচ্ছে কথা বলতে হবে বলে সে ভীষণ বিরক্ত। আরশাদকে উদ্দেশ্য করে কোনো কথা বলার আগ্রহই তার নেই। অরার এই প্রতিক্রিয়া আরশাদের হৃদয়ে জ্বলতে থাকা আগুনকে সারা শরীরে ছড়িয়ে দিল। অরা বাজেটের কাগজটা একবার চোখ বুলিয়ে শীতল গলায় বলল, আমরা লম্বা সময়ের জন্য এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি। আগামী 2 থেকে 3 বছরে কে ফিল্মস 5টা সোশ্যাল ইস্যু নিয়ে নির্মিত সিনেমা রিলিজ করবে। এই 5টা সিনেমারই শুটিং নতুন বছরের বিভিন্ন সময় শুরু হবে। প্রাইমারি বাজেট হিসেবে আমরা ধরেছি 8 কোটি টাকা। প্রজেক্টটা পাশ হলে আমাদের প্রোডাকশন টিম আরও বিস্তারিতভাবে বাজেট তৈরি করবে। যন্ত্রের মতো কথাগুলো বলে গেল অরা। এক ফোঁটা অনুভূতি নেই তার কণ্ঠস্বরে, চোখ দুটোতেও একরাশ যান্ত্রিকতা। তবুও ভেতরে ভেতরে যে আগুন আরশাদকে জ্বালিয়ে ছারখার করছিল, অরার কণ্ঠের শীতলতা সেই আগুনকে রুখতে সফল হলো। আচমকাই স্বস্তি অনুভব হচ্ছে আরশাদের মাঝে, কারণ সেও এখন অরাকে উদ্দেশ্য করে কথা বলতে পারবে। অরাও বিরক্তি নিয়ে হলেও তার কথাগুলো শুনবে। আরশাদ কম্পিত স্বরে বলল, 5টা সিনেমার জন্য 8 কোটি? অরা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রত্যেকটা সিনেমার জন্য প্রায় 1.5 কোটি বাজেট ধরা হয়েছে। সোশ্যাল ইস্যুর সিনেমাগুলোতে খুব একটা খরচ হয় না, তাই বাজেটও মোটামুটি কম থাকে। আরশাদ কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার মনে হয় এই প্রজেক্টটা খুব রিস্ক। সোশ্যাল ইস্যু সিনেমা নিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। দর্শক কীভাবে এ ধরনের সিনেমাগুলো গ্রহণ করবে সেটাও আমরা জানি না। শুরুতেই 5টা সিনেমায় এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা কতটা যৌক্তিক হবে? ওরা কিছু একটা বলতে যাবে তার আগে প্রোডাকশন টিমের হেড সাদিক সাহেব বললেন, অন্যান্য প্রোডাকশন হাউস তো এ ধরনের সিনেমা করে অনেক লাভবান হচ্ছে স্যার। বিরক্তিতে গা জ্বলে গেল আরশাদের। তার আর অরার কথোপকথনের মাঝে অন্য কেউ ব্যাঘাত ঘটাবে কেন? ওই সেই কথোপকথন যান্ত্রিক, প্রাণহীন। তবুও অরার সঙ্গে কথা বলার সুযোগ তো হলো। যে বিশৃঙ্খলা সৃষ্টি আরশাদ করেছে, তারপর রোজ রোজ এই সুযোগ আর পেয়ে ওঠা হবে না। কণ্ঠে বিরক্তির রেশ রেখে আরশাদ বলল, অন্য অন্য প্রোডাকশন হাউসের সঙ্গে আমরা নিজের তুলনা করব কেন? তাছাড়া আমাদের আলাদা একটা অডিয়েন্স আছে। এদের এই ধরনের সিনেমা যে পছন্দ হবে তাও তো কোনো নিশ্চয়তা নেই। অরা হয়তো মনে মনে একমত হলো আরশাদের সঙ্গে। কি যেন ভেবে সে বলল, তাহলে আপাতত এই প্রজেক্টটা হোল্ডে রাখি। আমরা যেহেতু দর্শকদের জন্য নতুন ধরনের সিনেমা তৈরি করতে চাচ্ছি, তাই আপাতত সোশ্যাল ইস্যু নিয়ে একটা সিনেমা তৈরি করি। যদি ভালোভাবে দর্শকের সাড়া পাই, সিনেমাটা ব্যবসা সফল হয়, তবেই এই প্রজেক্টটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। অরার দিকে তাকিয়ে থেকে আরশাদ বলল, হুম। মুখে হু বললেও মনে মনে অরার সঙ্গে আরো বেশি কথা বলতে চাইছে আরশাদ। অরাকে বোঝাতে চাইছে তার ভেতর দিয়ে কতটা প্রবল ঝড় বয়ে যাচ্ছে, কতটা যন্ত্রণা অনুভূত হচ্ছে তার, কতটা অসহায় লাগছে নিজেকে। আরশাদ সেসবের কিছুই বলতে পারল না। অরার কাছে ক্ষমা চাওয়ার ভাষা তার কাছে নেই। সে কি আসলেই ক্ষমার যোগ্য? আরও কয়েক ঘন্টা চলল মিটিং। পুরোটা সময় কাজের বাইরে একটাও কথা বলেনি অরা। কণ্ঠে সে একই যান্ত্রিকতা ধরে রেখে কাজের কথা বলে গেল। মিটিং শেষ হলো অবশেষে। এবছরের ফাইনাল রিপোর্ট বিশ্লেষণ ও পরবর্তী বছরের গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত নেওয়া হলো। সোশ্যাল ইস্যুর প্রজেক্ট পাশ না করলেও অন্যান্য অনেকগুলো প্রজেক্টে সাইন করলো আরশাদ। এক মুহূর্ত মিটিং হলে রইল না অরা। সঙ্গে সঙ্গে পা বাড়ালো নিজের কেবিনের উদ্দেশ্যে। অরার এই অবহেলা আর 1 সেকেন্ডের জন্য সহ্য হচ্ছে না। তার অবহেলা অরাকে যতটা কষ্ট দিয়েছে, ঠিক ততটা কষ্ট অরার অবহেলা তাকে দিচ্ছে। হয়তো এই কষ্টটা তার প্রাপ্য। কোম্পানির চেয়ারম্যান হিসেবে ফাইন্যান্স টিমের সঙ্গে প্রতি 2 মাসে একবার মিটিং করে আরশাদ। সেই মিটিংয়ের জন্য আজকে সময় দিয়েছে আরশাদ। অ্যানুয়াল মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো সেই মিটিং। শেষ হতে হতে বেজে গেল সন্ধ্যা 7টা। আরশাদ আর ওরা একসঙ্গে অফিসে এলে ফিরেও যায় একই সঙ্গে। এটা তাদের বহুদিনের পুরনো অলিখিত নিয়ম। আরশাদের অবচেতন মনের ছোট্ট একটা অংশ আশা করেছিল ওরা হয়তো তার জন্য অপেক্ষা করবে, একসঙ্গে ফিরে যাবে তারা। কিন্তু না, সে তো ভুলেই গিয়েছিল পরিস্থিতি আর আগের মতো নেই। আরশাদের কারণেই নেই।
মিটিং শেষে আশরাত জানতে পারল ওরা বহু আগে অফিস থেকে বেরিয়ে গেল। আরেক দফা ভেঙে চুরমার হয়ে গেল তার হৃদয়টা। আশরাতের ধারণাই ঠিক, ওরা তাকে ঘৃণা করে, প্রবলভাবে ঘৃণা করে। 5 তারকা হোটেলের বিলাসবহুল কক্ষ, চারিপাশে উজ্জ্বল আলো ছড়াছড়ি, তবুও যে অন্ধকার আশরাতকে ডুবিয়ে রেখেছে সেই অন্ধকার দূর করতে ব্যর্থ এই উজ্জ্বলতা। ড্রিঙ্কসের বোতলে আরও একবার চুমুক দিল আশরাত। কটু স্বাদে মুখ বিকৃত করে ফেলল। এই জিনিসে আসক্ত ছিল সে একটা সময়। ভেতরের যন্ত্রণাগুলো ভুলে থাকার জন্য ড্রিঙ্কসের বোতলে আশ্রয় খুঁজে বেড়াতো। শেষবার সে ড্রিঙ্ক করেছিল 3 বছর আগে, এই হোটেলের এই ঘরটায় বসে। মনে পড়ে গেল সে দিনটির কথা। নওশিনের দেওয়া ওই আঘাতের ক্ষত তখনও তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। হোটেলে বসে ড্রিঙ্ক করছে আর নিজেকে অনবরত প্রশ্ন করে যাচ্ছে আশাদ, কেন তার সঙ্গে এমনটা হলো, কেন তাকেই এতটা অসহায় হতে হলো। আশাদকে সেদিন এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার জন্য ঝড়ের গতিতে উপস্থিত হয় ওরা। সেদিনই তো প্রথমবারের মতো ওরাকে নিজের সব থেকে বড় সিক্রেটটা বলেছিল আশাদ। সেদিনের পর থেকে মেয়েটার কখনোই অসহায় মনে করতে দেয়নি তাকে। আজ আবারও একই পরিস্থিতির সম্মুখীন আশাদ। যন্ত্রণায় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ভেতরটা। ঘৃণা হচ্ছে নিজের প্রতি, অসম্ভব অসহায় লাগছে আজ। আর আজ তাকে এই যন্ত্রণা থেকে বাঁচাতে ওরাও আসবে না। আচ্ছা, ওই ঘটনার পর থেকে ওরার মনের উপর দিয়ে কী চলছে? আশাদ বুঝতে পারছে মেয়েটা অকল্পনীয় কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। আশাদ কাছ থেকে অমন ব্যবহার সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই ওরা নিজেকে প্রশ্ন করছে, আশাদ কি সত্যি আমাকে কোনোদিনও ভালোবেসেছিল নাকি পুরোটাই ছিল তার অভিনয়? ওরাকে সে কি করে বোঝাবে তার ভালোবাসায় কোনো ত্রুটি নেই, কোনোদিন ছিলও না। যত ত্রুটি সব তার মাঝে। অতীত আর বর্তমানকে মস্তিষ্কের মাঝে মিশিয়ে একাকার করে ফেলেছে সে। ওরাকে সেদিন বলা ওই তিক্ত কথাগুলোর একটা শব্দ সে মন থেকে বলেনি। ওই মুহূর্তে নিজের প্রতি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ ছিল না তার। মনে হচ্ছিল তার মনের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে। নিজেকে নিজেরই সহ্য হচ্ছে না আর। ওরাকে এত বড় একটা আঘাত দিয়েছে সে, নিজের ভুল বুঝতে এতটা সময় নিয়েছে। ঠিক এই মুহূর্তেই তার উচিত ওরার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, কিন্তু সে হোটেলে বসে ড্রিঙ্ক করছে। আবারও আরেক দফায় ঘৃণা ধরে গেল নিজের প্রতি। আশাদ হাত থেকে বোতলটা ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। ঝনঝন শব্দ করছে, অগণিত কাচের টুকরো ছড়িয়ে পড়ল ফ্লোরে। দুহাতে মাথা চেপে ধরল আশরাত। শুধুমাত্র সে নিজেই নিজেকে ঘৃণা করে না, ওরাও তাকে তার থেকেও বেশি ঘৃণা করে। যে মানুষটার ভালোবাসা আশরাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তার ঘৃণা নিয়ে কি করে বাঁচবে সে? সোফার সামনে থাকা টেবিলে পড়ে আছে আরও অসংখ্য বোতল। সেখান থেকে আরেক বোতল নিয়ে তাতে ঠোঁট স্পর্শ করালো আশরাত। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে তার। কি করে ফিরে পাবে তার ওরাকে সে? ওরা কি আদৌ কোনোদিনও তার কাছে ফিরে আসবে? ভবিষ্যতের কথা ভাবতেই হৃদস্পন্দন বেড়ে গেল তার। অজানা এক ভয় জেগে ধরল তাকে। ওরা যদি তাকে ছেড়ে চলে যায়? ওরা চলে যাওয়ার কথা ভাবতেই বেড়ে গেল আশাদের শ্বাস প্রশ্বাসের গতি। মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখ দুটো আবছা হয়ে আসছে। নিজেকে কেমন পাগল পাগল বলে মনে হচ্ছে তার। পকেট থেকে মোবাইলটা বের করে কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো তার আপার নাম্বারে। আশফিয়া ফোন রিসিভ করতে আশাদ অসহায় কণ্ঠে বলল, আপা তুমি কোথায়? ভাইয়ের কণ্ঠস্বর শুনে ফোনের অপর প্রান্ত থেকে আটকে উঠল আশফিয়া। যে আশাদের কণ্ঠে সর্বক্ষণ এক ধরনের দৃঢ়তা ভর করে, তার কণ্ঠে আকস্মিক অসহায়ত্বে আটকে ওঠারই তো কথা। আশফিয়া বিস্মিত গলায় বলে, আরশাদ, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? ঠিক আছিস তুই? আশরাত ক্লান্ত ভঙ্গিতে বলল, না আমি ঠিক নেই, আমি পাগল হয়ে যাচ্ছি, আই নিড হেল্প। আশফিয়া ভীত কণ্ঠে বলল। কি হয়েছে আরশাদ? আশরাত অধৈর্য গলায় বলল, না আমি ঠিক নেই, আমি পাগল হয়ে যাচ্ছি, আই নিড হেল্প। কোথায় তুই? লুকস হ্যাভেনে। আচ্ছা, আমি আসছি। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল আশফিয়া। না জানি কি গুরুতর বিপদে পড়েছে ছেলেটা। আশরাত কখনো তার কাছে এভাবে সাহায্য চায়নি। নিজের সমস্যাগুলোর সমাধান নিজেই করেছে। সমাধান না করতে পারলেও অবহেলায় ফেলে রেখেছে সমস্যাগুলোকে, তবুও কারো কাছে সাহায্য চায়নি। নির্ঘাত এবারে সমস্যাটা বেশ গুরুতর। আশফিয়ার গাড়ি এসে থামলো হোটেল লুকস হাভানের সামনে। আশরাত তার রুম নম্বর আগেই মেসেজ করে রেখেছিল, তাই রুমটা খুঁজে পেতে তার অসুবিধা হলো না। এবার কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা খোলার আওয়াজ কানে এলো। যেন এতক্ষণ ধরে আশরাত দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আশফিয়ার জন্যে। দরজা খুলতে আরেক দফা আটকে উঠল আশফিয়া। অস্বাভাবিক রকমের লাল আশাদের চোখ দুটো, চুলগুলো এলোমেলো। তাকে দেখে মনে হচ্ছে যেন প্রকাণ্ড কোনো ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। নিঃশব্দে ঘরের ভেতরে প্রবেশ করলো আশফিয়া। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে একরাশ কাচের টুকরা আর এক তরল পদার্থ। টেবিলের দিকে চোখ পড়ল তার, সেখানেও সাজিয়ে রাখা সারি সারি বোতল। আশফিয়া অবাক গলায় বলল, আরশাদ, তুই ড্রিঙ্কস করেছিস? দরজাটা বন্ধ করতে করতে আশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। হ্যাঁ। আশফিয়া ক্রুদ্ধ গলায় বলল, মানে কি এইসবের আরশাদ?
কষে একটা চড় মারতে ইচ্ছে করছে তোকে। এই দৃশ্য দেখার জন্য এখানে ট্রেনে নিয়ে এসেছিস আমাকে? বোনের রাগের প্রতি কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না আশরাত। ক্লান্ত পায়ে হেঁটে এসে আবারও বসলো সেই সোফাটার উপর। আশফিয়া হেঁটে এসে তার পাশে বসলে আশরাত বলল। ওরা হেটস মি। আশফিয়া অবিশ্বাসের ভঙ্গিতে বলল। হ্যাঁ, কি যা তা বলছিস এসব? আরশাদ কম্পিত স্বরে বলল। ওরা আমাকে ঘৃণা করে আপা। আমি নিজের চোখের সামনে আমার জন্য ঘৃণা দেখছি। ওরা তোকে কেন ঘৃণা করতে যাবে? কারণ আমি একে ঘৃণা করতে বাধ্য করছি। আরশাদের চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়ছে। হ্যাঁ, ছেলেরাও কাঁদে। সৃষ্টিকর্তা যেহেতু তাদের মানুষ হিসাবেই তৈরি করেছেন, তাই তাদের কান্না কোনো অষ্টম আশ্চর্য নয়। আরশাদের মুষ্টিবদ্ধ হাত তার কপালে ঠেকানো। আশফিয়া হতভম্ব হয়ে ফিসফিস করে বলল। মানে? তুমি আমাকে বলছিলে না ওরাকে কোনো কষ্ট না দিতে? আমি তো কথা রাখতে পারলাম না। তুমি ভাবতেও পারবে না কতটা কষ্ট দিয়েছো ওকে আমি। আরশাদের কণ্ঠে লুকিয়ে আছে বিচিত্র এক ধরনের ব্যথা, যে ব্যথা তিলে তিলে শেষ করে দিচ্ছে তাকে। কি করেছিস তুই? আশফিয়া প্রশ্নের জবাব দিল না আরশাদ। ক্ষতবিক্ষত গলায় সে বলল। আমার মরে যেতে ইচ্ছে করছে আপা। আশফিয়া আরশাদের বাহু চেপে ধরে ভরসার যোগান দিয়ে বলল। এই বোকা ছেলে, খবরদার এসব কথা বলবি না। তোর আপা আছে না, কিচ্ছু হবে না তোর। যে ঝড় আরশাদের ভেতরটাকে তছনছ করে দিচ্ছে, সেই ঝড় নির্ঘাত অরাকে কেন্দ্র করে। আশফিয়া বুঝতে পারছে ভয়ানক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা দুজনে। সেই সমস্যা নিয়ে এখনই কোনো প্রশ্ন করল না আশফিয়া। এমনিতে বেচারা অনেক কষ্ট পাচ্ছে, এর মধ্যে তার উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করার অর্থ নেই। আশফিয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। চল আমার সাথে। কোথায় যাব? আরশাদের প্রশ্নের জবাব না দিয়ে আশফিয়া বলল। গাড়ি এনেছিস? হ্যাঁ। তোর গাড়িটা এখানেই থাক, আমার গাড়ি করে চল। আশফিয়া আরশাদকে নিয়ে এলো তার বাড়িতে। এত বড় বাড়িতে সে একা থাকে না, তার ডিজাইনার হাউসের একটা মেয়েও তার সঙ্গে থাকে। ভাগ্যিস আজ ওই মেয়েটা বাড়িতে নেই, কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। আরশাদকে বসার ঘরে বসিয়ে রেখে রান্নাঘর থেকে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে আনলো আশফিয়া। যদিও আরশাদ বেশি ড্রিঙ্ক করেনি আর অল্পতে তার নেশাও হয় না, তবুও ভেতরকার ঘোলাটে ভাবটা দূর করবার জন্য এই ব্যবস্থা। আরশাদ বিনা বাক্য ব্যয়ে বাধ্য ছেলের মতো চুমুক দিল শরবতের গ্লাসে। আশফিয়া সোফায় তার পাশে বসতে বসতে মোবাইলটা হাতে নিল। কল করলো অরার নম্বরে। স্ক্রিনে অরার নামটা ভেসে উঠতে দেখেই আরশাদ চমকে উঠে বলল। ওকে ফোন করছো কেন? আশফিয়া থমথমে ভঙ্গিতে বলল। তুই বুঝবি না। আরশাদ আরো কিছু বলতে যাবে তার আগেই ফোন রিসিভ করলো অরা। কল লাউড স্পিকারে রেখে আশফিয়া যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল। কি খবর ওরা, কেমন আছো? অরা অপর প্রান্ত থেকে হাসি মুখে বলল। এই তো আপা, আপনি কেমন আছেন? অরার কণ্ঠস্বর শুনতে কেমন যেন এলোমেলো হয়ে গেল আরশাদের ভেতরটা। যতবারই নিজেকে গোছানোর চেষ্টা করে, ততবার অরাকে দেওয়া ওই কষ্টগুলোর কথা মনে করে এলোমেলো হয়ে যায় সে। আশফিয়া দৃঢ় কণ্ঠে বলল। আমি তো সবসময় ভালো থাকি, কথা কি করছে? অরা বিস্ময় নিয়ে বলল। উনি আজ অনেক ব্যস্ত, কাল স্কুলে সায়েন্স প্রজেক্ট সাবমিট করতে হবে। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে বাচ্চাটা। হুম। আচ্ছা ওরা, তোমাকে যে কারণে ফোন করা, আরশাদ আমার এখানে এসেছে। আমার ডিজাইনার হাউস নিয়ে ওর সাথে কিছু আলোচনা ছিল। আরশাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই আমাকে বললো যেন তোমাকে ফোন করে বলে দেই ওর ফিরতে দেরি হবে। নিমিষে কেমন ফ্যাকাশে হয়ে উঠল অরার উজ্জ্বলতায় পূর্ণ কণ্ঠস্বর। অরা থমথমে ভঙ্গিতে বলল। ঠিক আছে আপা, সমস্যা নেই। আশফিয়া ফোন রেখে দিতে আরশাদ ব্যস্ত হয়ে বলল। তুমি দেখলে আপা? কি? আরশাদ হতাশা মাখা কণ্ঠে বলল। আমার নাম শুনতেই ওর হাসি থেমে গেল, গলার স্বর কেমন গম্ভীর হয়ে গেছে। ও আমাকে আর সহ্য করতে পারে না আপা। আশফিয়া ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। তুই কি করেছিস আরশাদ? আরশাদ কোনো কিছুই গোপন করলো না আপার কাছে, সবটাই শুরু থেকে বলল। কাজের সূত্রে অরার ঢাকার বাইরে যাওয়া, আরশাদের সন্দেহ, অরার ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখা, অরা ঢাকায় ফেরার পর তাদের মধ্যে হওয়া সেই ঝাঁঝালো কথোপকথন, সবটা। নিজের দোষগুলো ঢেকে পুরো ঘটনা বর্ণনা করেনি আরশাদ, যা সত্যি সে তাই বলেছে। আরশাদ জানে সে কত বড় ভুল করেছে। পুরো ঘটনা শুনে আশফিয়া স্তব্ধ হয়ে বলল। তুই কি পাগল? আরশাদ চুপ করে রইল। আসলে সে পাগল হয়ে যাচ্ছে। পাগলামির বশে এতটা গভীর আঘাত দিয়ে ফেলেছে তার সব থেকে প্রিয় মানুষটিকে। ওরা যতটা কষ্ট পাচ্ছে, ঠিক ততটাই কষ্ট সেও পাচ্ছে। এসব পাগলামি ছাড়া আর কি। আশপ্রিয়া ভ্রু কুচকে বলল। তুই ওরাকে সন্দেহ করছিস? ওরাকে? আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল। বিশ্বাস করো আপা, আমাকে সন্দেহ করতে চাইনি। আশপ্রিয়া ধমকে সুরে বলল। বাজে কথা বলবি না তো। সন্দেহ করতে না চাইলে সন্দেহ করলি কেন?
আরশাদ আহত গলায় বলল, তুমি আমাকে বিশ্বাস করছো না আপা? আমি সত্যি ওরাকে সন্দেহ করতে চাইনি। আমার মনে হচ্ছিল আমি সেই সময়টাই ফিরে গেছি, যে সময় নৌসিনকে ঢাকায় রেখে আমি দেশের বাইরে শুটিং করতে পেরেতাম। আশফিয়া অবাক গলায় বলল, নওশিন? এর মধ্যে আবার কোথা থেকে নওশিন এলো? শুনবে তো আগে। আচ্ছা বল। আরশাদ লম্বা শ্বাস নিয়ে বলতে শুরু করলো। আমি যখন নৌসিনকে ঢাকায় একা রেখে গেছিলাম তখনই তো। কথাটা শেষ করতে পারল না আরশাদ। অবলীলায় বলেই দেওয়া যায়, তখনই তো আমার উপর চিট করেছিল, কিন্তু কখনোই বলতে পারে না আরশাদ। যতবারই বলে ততবারই তার দেহ মন ডুবে যায় অতীতের সেই ঘটনায়। আরশাদ আবারও বলল, আমার মনে হচ্ছিল ওরাও একই কাজ করবে, আমার থেকে দূরে গিয়ে আমার বিশ্বাস ভাঙবে। ওরা আর নওশিন এক হলো? না। কয়েক মুহূর্ত চুপ করে রইল আরশাদ। আশফিয়াও সময় দিল তাকে। আরশাদ কপালের উপর বাম হাত ঠেকিয়ে বলল, আপা তুমি কখনই বুঝবে না আমার মনের উপর দিয়ে তখন কি যাচ্ছিল। ওরা যখন ওই স্পাই ক্যামেরা খুঁজে বারবার নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছিল, আমার মনে পড়ছিল নৌসিনও কীভাবে ধরা পড়ে যাওয়ার পরে নিজেকে জাস্টিফাই করছিল, নিজের বিশ্বাসঘাতকতার দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছিল। আশফিয়া কিছুটা নরম গলায় বলল, ওরা এর আগেও তো ঢাকার বাইরে গেছে, তুইও তো ওকে রেখে কতবার দূর দূরান্তে গিয়েছিস শুটিং এর জন্য, তখন তো এমন মনে হয়নি। না। আরশাদকে দেখে তার কথাবার্তা শুনে আশফিয়া বেশ বুঝতে পারছে স্বাভাবিক নেই। গত কয়েকদিন ধরে কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে ছেলেটা। শরীরের যন্ত্রণা হলে মানুষ হসপিটালে ভর্তি হয়, তাকে দেখে রাজ্যের সব মানুষ ছুটে যায় সেখানে। কিন্তু মনের যন্ত্রণার জন্য কোনো হসপিটাল থাকে না, তাকে বোঝার মতো কোনো মানুষও থাকে না। আরশাদ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, কয়েক মাস আগে আমি স্কুলে রিনিউ নিয়ে গেছিলাম না। হুম আছে। হঠাৎ এসব বললি কেন? রাশেদ আমাকে সেদিন বলল, আবার কেন মেয়ে মানুষকে বিশ্বাস করতে পারবি তো? ওরা ঢাকার বাইরে যাওয়ার পর থেকে এই লাইনটা আমার ট্রিগার করে। আশফিয়া বিরক্ত ভঙ্গিতে বলল, উফ, কতবার বলেছি এইসব ফালতু মানুষজনের সাথে মিশবি না। ফালতু মানুষ কোথায় হলো? আশফিয়া তাকে চুপ করিয়ে দিয়ে বলল, আচ্ছা বুঝেছি। আবারও চুপ করে রইল আরশাদ। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল আশফিয়া। মানুষ ভাবে সেলিব্রিটিদের চাকচিক্যময় জীবনে সুখের ছড়াছড়ি, দুঃখ তাদের স্পর্শই করতে পারে না, অথচ তারা কেউ জানলো না কি ভয়ঙ্কর কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে তাদের প্রিয় সেলিব্রিটি। আরশাদের হাতের উপরে নিজের হাতটা রাখলো আশফিয়া, তাকে ভরসা দেওয়ার জন্য। কতটুকু ভরসা আরশাদ পাচ্ছে কে জানে। এর আগেও ঠিক একইভাবে মানসিক যন্ত্রণা শেষ করে দিয়েছিল ছেলেটাকে। বহু কষ্টে স্বাভাবিক হয়েছিল আরশাদ, কিন্তু আবারও ফিরে এলো ওই মানসিক যন্ত্রণাগুলো। এবার আর তাকে একা কষ্ট পেতে দেবে না আশফিয়া। অরার সঙ্গে আশা যা যা করেছে তার জন্য প্রচণ্ড কয়েকটা ধমক দিতে ইচ্ছে করছে তাকে, কিন্তু আপাতত সেই ইচ্ছেটা দমিয়ে রাখলো আশফিয়া। সে বেশ বুঝতে পারছে তার ভাই ইচ্ছে করে অরাকে কষ্ট দেয়নি। একটা মানুষকে কেউ ইচ্ছে করে কষ্ট দিলে তার জন্য উল্টো নিজেই কষ্ট পায় না। আরশাদ, আশফিয়া কোমল স্বরে বলল, ভাই তুই বুঝতে পারছিস যে তুই ট্রমাটাইজ? আপার প্রশ্নটাকে একেবারে অগ্রাহ্য করে আশাদ বিড়বিড় করে বলল, ওরা আমাকে ঘৃণা করে। ও আর কখনোই আমার দিকে আগের মতো করে তাকাবে না, আর কখনোই আমাকে আগের মতো ভালোবাসবে না। আরশাদ, আমি কিছু জিজ্ঞাসা করেছি। আশাদ ভয়ার্থ গলায় বলল, আমি কিভাবে সবকিছু আগের মতো করে ফেলবো, কিভাবে ওর কাছে ক্ষমা চাইবো, কিছুই বুঝতেছি না। আর তুমি বলছো নিজেকে নিয়ে ভাবতে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই সেলফ। আশফিয়া উঁচু গলায় বলল, বাট আই কেয়ার অ্যাবাউট ইউ। নিজের দিকটা দেখেছিস শুধু? তোর কোনো ধারণা নেই কতগুলো মানুষকে চিন্তা হয় তোকে নিয়ে। এখানে বসে বসে খুব প্রলাপ বকছিস। ওরা তোকে ঘৃণা করবে, ওরা তোকে নিয়ে চিন্তা করবে। আরশাদ, তুই কি ভেবেছিস শুধু শুধু ওকে ফোন করে জানিয়েছি ফিরতে দেরি হবে? চুপ করে রইল আরশাদ। আশফিয়া আবারও বলল, তুই কি ভেবেছিস যা করেছি তারপরে ওরা তোকে খুব সহজে ক্ষমা করে দিবে? তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, হেসে হেসে কথা বলবে? আরশাদ অনুতাপ মাখা কণ্ঠে বলল, না। অভিমান বুঝিস? হ্যাঁ সূচক মাথা নাড়ল আরশাদ। আশফিয়া জোর গলায় বলল, ওরা যেটা করেছে সেটা অভিমান। অভিমানে তোকে এড়িয়ে যাচ্ছে, আর তুই গাধা ভাবছিস ওরা তোকে ঘৃণা করে। তুই খুব লাকি আরশাদ, কারণ অভিমান শুধু ভালোবাসার মানুষের উপরই করা যায়। আরশাদ অসহায় ভঙ্গিতে বলল, আমি কি করব আপা?
প্রশ্নটা করতে করতে টপ টপ করে জল গড়িয়ে পড়ল তার দু চোখ বেয়ে। পৃথিবীতে আজ তার থেকে বড় অসহায় আর কেউই নেই। আশফিয়ার চোখেও জল চলে এলো, তবুও সে ভেঙে পড়ল না। নিজেকে শক্ত রাখলো আরশাদের জন্যে। আশফিয়া চোখ ভর্তি জল নিয়ে এক ধমক দিয়ে বলল, আবারও কাঁদছিস বোকার মতো। আমি কিছুই বলবো না তোকে। ওরার সঙ্গে কিভাবে সব কিছু আগের মতো করবি সেটা তোর ব্যাপার। এই বিশৃঙ্খলা তুই করেছিস, শেষটাও তুই করবি। আমি তোকে এই ব্যাপারে কোনো হেল্প করব না। আরশাদ অসহায় দৃষ্টিতে তাকালো আশফিয়ার দিকে। আশফিয়া আবারও বলল, কিন্তু যে বিষয়ে হেল্প করব সেটা বলছি। তোকে বুঝতে হবে যে তুই ট্রমাটাইজ। আঘাত পেলে তো কিছুদিন থাকবেই, ক্ষতচিহ্ন রয়ে যায় দীর্ঘ সময়। তোর ক্ষেত্রেও তাই। আগের ট্রমাগুলো এখনও তোর রয়ে গেছে। এতদিন লুকিয়েছিলি, ওই রাশেদ না ফাশেদ কার কথায় ট্রিগার হয়ে আবার বেরিয়ে এসেছে। আবারও সে একই প্রশ্ন একই ভঙ্গিতে করলো আরশাদ। আমি কি করবো আপা? মনটার যত্ন নে প্লিজ। মনকে বোঝানোর চেষ্টা কর কোনটা অতীত কোনটা বর্তমান। অতীত আর বর্তমান গুলিয়ে ফেলে তো চলবে না ভাই। আগে নিজেকে ঠিক কর। তুই নিজে ঠিক না থাকলে তো সম্পর্কটাও ঠিক করবি কিভাবে বল তো? আরশাদ চুপ করে আশফিয়ার কথাগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করছে। আসলেই তো নিজে এলোমেলো থাকলে সম্পর্কটাকে আবারও জোড়া লাগাবে কি করে সে? আশফিয়া আরশাদের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আর যখনই হেল্পলেস লাগবে তখন চুপ করে বসে থাকবি না। আজ যেটা করেছিস সেটাই করবি। কাছের মানুষগুলোর কাছে হেল্প চাবি। সবাই আছে তোর জন্য। মা আছে, আমি আছি, ওরা আছে। অরার নামটা শুনে চমকে উঠে আপার দিকে তাকালো আরশাদ। সত্যি কি অরা আছে তার জন্যে? আশফিয়া আরশাদকে জড়িয়ে ধরে ভরসা দিয়ে বলল, আছে তো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।